মজা দেখতাম। তো প্লেনে আপনাদের তিনজনের হাজবেন্ড ছাড়া শুধু পাইলট ছিল? আর এখন অব্দি কোনো খবর পাননি আপনারা? দেখুন, অথরিটিকে পুরো জিজ্ঞাসাবাদ করেছি, আর ওরা বলেছে যে প্লেনে কোনো টেকনিক্যাল প্রবলেম ছিল না। তাহলে আপনাদের এরকম কেন মনে হচ্ছে যে ওটা অ্যাক্সিডেন্ট ছিল না, ওটা প্লেন ক্র্যাশ ছিল না, বরং কেউ জেনে শুনে ওদেরকে খুন করেছে? ওনাকে অনেকদিন ধরে কেউ ফোন করে হুমকি দিচ্ছিল। দেখুন, আপনাদের হাজবেন্ড তো নামি দামি বিল্ডার্স, তাই হুমকি দেওয়া ফোন তো আপনাদের আসতেই পারে, তাই না? কিন্তু এক্স্যাক্টলি কি হয়েছিল বলুন তো আপনারা? হ্যাঁ, ওরা তিনজন সুরাট যাচ্ছিল কোনো জমি কিনতে, কিন্তু কিছু বিল্ডার্স ছিল যারা চাইতো না এই ডিলটা হোক। হ্যাঁ স্যার, কোটি টাকার ডিল ছিল। নিশ্চয়ই এই কাজ ওদের মধ্যেই কারোর হবে। আচ্ছা, হুমকি দিয়ে কেউ ফোন করলো আর আপনারা পুলিশের কাছে কেন রিপোর্ট করেনি? স্যার, আমরা পুলিশের কাছে যেতে চেয়েছিলাম, তো আমাদের হাজবেন্ডরা আমাদের বাধা দিল। হ্যালো, কে বলছেন? খবরদার যদি ওই সুরাটের জমিটার ব্যাপারে ভেবেওছো তুমি, বুঝেছ? হুমকি দিচ্ছেন আমাকে? হুমকি ভাবো তুমি, কাল সকাল 11টার সময় তোমার জীবনের শেষ নিঃশ্বাস নেবে তুমি। আপনার যা করার করে নিন, এই ডিল তো আমি করেই ছাড়বো। প্লেন ক্র্যাশও ঠিক 11টার সময় হয়েছিল স্যার। 11টা বেঁচে গেছে, এবার এই প্লেনটা পড়বে। এটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। আপনি বলুন স্যার, যে একটা জমি টুকরো কারোর জীবনের থেকে বড় হতে পারে কি? দেখুন, আমি আপনাদের প্রমিস করছি, যারা এই কাজটা করেছে তাদেরকে আমরা শাস্তি দিয়েই ছাড়ব। স্যার, আমাদের 5 বছর হয়ে গেছে এই কাজ করছি, আজ পর্যন্ত একটাও ভুল হয়নি। আমাদের কাছে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই স্যার। যদি স্যার প্লেনে কোনো প্রবলেম থাকতো তাহলে আমরা ওটাকে উঠতে দিতাম না। তাহলে আপনাদের কথা অনুযায়ী প্লেনে কোনো প্রবলেম ছিল না? একদমই নয় স্যার। তাহলে প্লেনটা ক্র্যাশ হলো কি করে? হ্যাঁ, 4 জন মারা গিয়েছেন, কে দায়িত্ব নেবে তার? স্যার, আমি নিজেই খুব অবাক হয়েছি যে এটা ঘটলো কি করে। ফ্লাইট রেকর্ডার জানেন তো আপনারা, যাকে আমরা ব্ল্যাক বক্স বলি, সেখানেও সবকিছু নর্মাল দেখাচ্ছে। নর্মাল বললে কাজ চলবে না, সব কিছু ডিটেলে বলুন, শুরু থেকে, টেক অফ হওয়ার আগে থেকে কি হয়েছিল? আমরা পুরো প্লেন চেক করে পাইলটকে হ্যান্ড ওভার করে দিয়েছিলাম। তারপরে ওই 3 বিজনেসম্যান প্লেনে করে সুরাটের দিকে রওনা দিল। টেক অফের পারমিশন রেডিও ফ্রিকোয়েন্সি থেকে পাই, মেন টাওয়ার থেকে। কাল আমাদের পুরো ইনফরমেশন পাওয়ার পরই আমরা টেক অফের প্রক্রিয়া শুরু করেছি। হ্যাঁ ফ্রেডি, কি? আচ্ছা, ওকে ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, আমরা দেখছি। কি হয়েছে স্যার? মদনকে যে নাম্বার থেকে হুমকি দেওয়া ফোন করা হয়েছিল, সেটা ক্র্যাশের দিন এখানেই ছিল, এই এয়ার স্ট্রিপেই। স্যার, ফোনটা যদি এখানেই থেকে থাকে তাহলে এটা ভিতরের কোনো লোকের কাজ। কি? হ্যাঁ, না স্যার, আমরা কাউকেই কোনোদিন হুমকি দিয়ে ফোন করিনি। তোমরা না করলে কি বাইরের কেউ এসে করে গেছে? এই তোমাদের সিকিউরিটি এয়ার স্ট্রিপের? যদি ওই লোকটা এখানে এসে থাকে, তাহলে কিছু না কিছু তো এখানে নিশ্চয়ই ফেলে গেছে। চেক করে দেখি। স্যার, এই জায়গাটা তো পুরো পরিষ্কার। ও যদি কোথাও লুকায় তাহলে ওই হ্যাঙ্গারের কাছে কোথাও লুকিয়েছিল।
ঠিক আছে, ওখানে দেখি। আপনারা আসুন আমাদের সঙ্গে। স্যার স্যার একটা ভাঙা ফোন পেয়েছি। স্যার আমার মনে হয় হুমকি দেওয়ার জন্য এই ফোনটাই ব্যবহার করেছিলেন। হতে পারে, ইউজ করে ভেঙে দিয়েছে। রেখে দাও, কিছু প্রমাণ তো নিশ্চয়ই পাওয়া যাবে। কোথায় পেলে তুমি এটা? স্যার ওখান থেকে। স্যার এখানে। স্যার এই দেখুন, এখানে কানের মতো কিছু একটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছ। ফোনটাও এখানে পাওয়া গেল, আর এই চিহ্ন। এমনটা নয় তো যে ওই অপরাধী এখানে হেলান দিয়ে ফোনে কথা বলছিল, আর আমাদের জন্য ও প্রমাণ রেখে গেছে এখানে। একটা কাজ করো, এর ছবি তুলে নাও। স্যার কানের চিহ্ন দিয়ে কিছু বোঝা যাবে? আরে কিছু না কিছু তো পাওয়া যাবে। ডক্টর সালুকাকে দেবো, উনি শিওর কিছু করবেন। স্যার দুটো লাশ পাওয়া গেছে, অঙ্কুর আর মদনের। অঙ্কুর আর মদন। আচ্ছা, সুমিত আর ওই প্লেনের পাইলট? খুন চলছে স্যার, এখনো কোনো খবর পাওয়া যায়নি। আপনারা প্লিজ কাঁদবেন না, একটু শান্ত হন। দেখুন, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের স্বামীকে যারা খুন করেছে তারা আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। স্যার, হ্যাঁ, স্যার এই ফোনটা পেয়ে গেছি, যে ফোন থেকে হুমকি দেওয়া ফোনটা করা হয়েছিল। কিন্তু কিন্তু স্যার আমরা ওখানে পৌঁছানোর আগেই খুনি এই ফোনটা ভেঙে দিয়েছে, যাতে আমরা ওর অব্দি পৌঁছতে না পারি। স্যার আমরা জানি এটা কে করেছে। চেনেন আপনারা কে কে খুন করেছে? রণদীপ আর শশী। রণদীপ আর শশী কারা? হ্যাঁ, স্যার এই দুজনও বিল্ডার্স। এরা চাইতো না যে আমাদের তিনজনের স্বামী এই ডিলটা করুক। জানতাম, আমরা জানতাম যে এই ঘটনার পুরো দোষ আমাদের গাড়ি চাপানো হবে। আপনাদের পরিচয়? স্যার এরাই দুজন হলো সেই খুনি, রণদীপ আর শশী। জানি না এই মহিলাদের আমাদের সঙ্গে কি শত্রুতা আছে। যাই হোক না কেন, আমাদের উপরই সবসময় দোষারোপ। আর আগেও একবার এরা আমাদের মিথ্যে অভিযোগে গ্রেফতার করিয়েছিল। আচ্ছা, কোন অপরাধে গ্রেপ্তার করিয়েছিল আপনাদের? আমাদেরও একটু বলুন। স্যার প্রথমবার যখন অঙ্কুরকে কল করে হুমকি দিয়েছিল, তো আমি পুলিশে রিপোর্ট লিখিয়েছিলাম এই রণদীপের বিরুদ্ধে। আর পুলিশ আমাকে গ্রেফতারও করেছিল, কিন্তু পরে আমি নির্দোষ প্রমাণিত হই। হ্যাঁ স্যার, আসলে ওই হুমকি দেওয়া ফোন ওই গ্রামবাসীদের ছিল, যাদের জমি এরা নিতে চেয়েছিল। হ্যাঁ, ওই গ্রামের লোকগুলো তো এখনো জেলেই আছে। তো এই বাজে কাজটা তোমরা ছাড়া আর কে করতে পারে? দেখলেন স্যার, আবার আমাদের উপর অভিযোগ। যদি আমরাই হামলা করে থাকি তাহলে সিআইডির কাছে আমরা কেন আসবো? কোনো ব্যাপার না, খুব তাড়াতাড়ি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, কারণ আমরা ওখানে অপরাধের কানের চিহ্ন পেয়েছি। আর ব্যাস, সেটা থেকে তো আমরা পুরোটা জেনেই যাব যে খুনি কে। এই দেওয়ালে যে কাঁচা রং ছিল, ওখানে এই যে কানের ছাপটা দেখা যাচ্ছে, এই কানের ছাপটা দেখো। কিছু দেখতে পাচ্ছ এতে? ওই কানের প্রিন্টে স্টারের মতন দেখতে কিছু ইমপ্রিন্ট আছে। আরো একটা কথা, এই যে অপরাধী, এ সমুদ্রের আশেপাশে থাকে। এইটা কিভাবে জানতে পারলেন স্যার? আমি বলছি,
এই ফোনটা, এই ফোনে যে ভাঙা অংশটা, এর ওপর আমি কিছু সমুদ্রের বালি আর মাছের কাঁটা টুকরো পেয়েছি। আচ্ছা আচ্ছা, তো যখন ওই লোকটা তার জুতো দিয়ে ফোনটা ভেঙেছিল তখন ওই বালি আর ওই মাছের কাঁটা জুতো থেকে বের হয়ে ফোনের মধ্যে চলে আসে। জুতোয় বালি আর মাছের কাঁটা হতে পারে ওই লোকটা ফিশ মার্কেটের আশেপাশে থাকে। এখানে তো দুটো ফিশ মার্কেট আছে, একটা ভার্সোভা জেটিতে আর একটা মার্ড আইল্যান্ডে। ব্যাস, তাহলে আমাদের কাজ হয়ে গেছে। এই দুটো ফিশ মার্কেটে গিয়ে খোঁজ নাও আর দেখো এমন কেউ আছে যে কানের মধ্যে স্টারের শেপের ইয়াররিং পরেছে। ওই লোকটাকে আমি দেখতে পেয়েছি। সবাই চলে এসো। তার সঙ্গে মিটিং হওয়ার কথা। এই লোকটা কে চিনতে পারছি না তো। স্যার, এটা তো সচিন। এয়ারপোর্ট অথরিটিজ মরে যাওয়া পাইলটদের লিস্টে এর ছবি রেখেছিল। এই পাইলটটা সচিন, সচিন বেঁচে আছে? স্যার, ও যদি প্লেন ক্র্যাশে মারা না যায় তাহলে এই এখানে লুকিয়ে কি করছে? তাই তো, সামনে আসছে না কেন? চলো গিয়ে জিজ্ঞাসা করো। স্যার, এ তো মারা গেছে। মারা গেছে? ওই দেখুন স্যার, সচিন পালাচ্ছে। লোকটা মনে হয় এমন কিছু রহস্য জানতো যেটা সচিন চাইতো না আমরা জানতে পারি, আর হয়তো সেই জন্যই ওকে মেরে ফেললো। So,
আমাকে। আপনার হাজবেন্ড শচীনের ব্যাপারে আপনি কি বলতে পারবেন ও কোথায় আছে? এটা কিরকম প্রশ্ন ইন্সপেক্টর? আপনারা তো জানেন কিছুদিন আগে একটা প্লেন ক্র্যাশে। আগে না, শচীন বেঁচে আছে। বেঁচে আছে? আগে হ্যাঁ। আর আপনি হয়তো এটা শুনে খুবই কষ্ট পাবেন যে ও একটা খুন করে পালিয়েছে। এমনিতে তোমার স্বামী শচীন কত টাকা পেয়েছিল এই ষড়যন্ত্রে যুক্ত হয়ে? টাকা? টাকা পাইনি। টাকা যদি পেয়ে থাকতো তাহলে আমি কফি শপে কাজ করতাম না। আর এমনিতে আমাদের রিলেশন ঠিক চলছিল না। আপনাদের মধ্যে বনি বোনা হচ্ছিল না? কি বলতে চাইছেন, মানে জিজ্ঞেস করতে পারি কি প্রবলেম ছিল? দীপ্তি নামের একটা মেয়ে আছে, এয়ার হোস্টেস। অনেকবার বলতো যে তোর সাথে ডিভোর্স নিয়ে ওর সাথে থাকতে চাই। কোথায় থাকে ও? সিঙ্গাপুর। সিঙ্গাপুর? কি শচীন বেঁচে আছে? এ হতে পারে না স্যার। আমরা নিজের চোখে ওকে প্লেনে উঠতে দেখেছিলাম। স্যার এত বড় দুর্ঘটনায় ওর বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই স্যার। আর ও যদি প্লেন থেকে প্যারাশুট নিয়ে লাফ দেয় তাহলে? না স্যার, যদি প্যারাশুট নিয়ে লাফ দিত তাহলে কেউ না কেউ তো নিশ্চয়ই দেখতে পেত। আমরা কিছু মিস করে যাচ্ছি না তো? কি একটু আগে তুমি কি বললে? কি মিস করেছো? না না স্যার, কিছু না। তোমাদের অ্যাপিয়ারেন্স বলছে যে তোমরা কিছু লুকোচ্ছো, তাই তো? কি ব্যাপার বলো, বলো তাড়াতাড়ি। সরি স্যার, আমরা ওই ছোট একটা ভুল করে ফেলেছিলাম। কিরকম ভুল? স্যার যখন প্লেন টেক অফ করেছিল আমরা ওখানে ছিলামই না। আপনারা এত বড় ভুল কি করে করতে পারেন? হ্যাঁ স্যার ওই প্লেন যখন রানওয়েতে দৌড়চ্ছিল স্যার কিছু বিস্ফোরণ হলো স্যার। কিরকম বিস্ফোরণ? স্যার কেউ একজন চকলেট বোম ফাটিয়েছিল, তো আমরা ওইটাই দেখতে গিয়েছিলাম যে কোথাও কিছু হয়নি তো। আরে এটা তো চকলেট বোম। আর স্যার যখন আমরা ফিরে এলাম তখন দেখলাম যে প্লেন উড়ে গেছিল স্যার। এটা ওই গাড়িওয়ালারই কাজ হবে স্যার। ওদের কনসেন্ট্রেশন নষ্ট করার জন্য। হ্যাঁ, কিন্তু অভিজিৎ কেন? কিসের মোটিভ থাকতে পারে ওদের কনসেন্ট্রেশন ব্রেক করার জন্য? কিছু না কিছু তো গোলমাল আছে অভিজিৎ। আচ্ছা, যখন বোমটা ব্লাস্ট হয় তখন প্লেনটা বায়ুস্তরের কোন জায়গায় ছিল? ওখানে গিয়ে দেখো। আসুন স্যার, চলো দেখো। আসুন। এক মিনিট অভিজিৎ, এ তো রক্ত, শুকিয়ে যাওয়া রক্ত। স্যার রক্তের রং দেখে মনে হচ্ছে খুব বেশি পুরনো নয়, আজ বা কালকেরই। এই রক্ত কার রক্ত? এটা এখানে এলো কি করে? জানি না স্যার। জানি না? সব প্রশ্নের একটাই উত্তর তোমাদের, জানি না। তাহলে জানোটা কি তোমরা? স্যার এয়ার স্ট্রিপের রক্ত মানে কিছু না কিছু হয়েছিল এখানে। এটা তো পরিষ্কার, কিন্তু কি হতে পারে? আর এই রক্ত, এটা কার রক্ত? বস, জানতে পেরে গেছি ওই এয়ার স্ট্রিপে যে রক্ত ছিল ওটা কার। কার ছিল? এর পাইলট শচীনের। পাইলট শচীনের রক্ত? কিন্তু ওরা আঘাত লাগলো কি করে, কখন? স্যার যখন আমরা ওকে জেটিতে দেখেছিলাম তখনও একটা স্লিং ব্যান্ডেজ পড়েছিল, আর ওর হাতে ব্যান্ডেজও বাঁধা ছিল। কিন্তু ইঞ্জিনিয়ার আমাদের এটা বললো যখন শচীন টেক অফের জন্য যাচ্ছিল একদমই ঠিকঠাক ছিল, ওর হাতে কোনো রকম ব্যান্ডেজই ছিল না। এটার একটাই মানে দাঁড়ায় অভিজিৎ, শচীনের আঘাত এয়ার স্ট্রিপের সময়ই হয়েছে। প্লেনটা টেক অফ হওয়ার আগেই শচীন এয়ার স্ট্রিপে পড়ে যায়
আর ওর তখনই আঘাতটা লাগে। ঠিক এইরকমই হয়ে থাকবে বস, কারণ এই জন্যে সচিন প্লেন ক্র্যাশে মারা যায়নি, কারণ সচিন প্লেনে ছিলই না। কিন্তু ডক্টর ঝালুকে কেউ তাহলে সচিনকে প্লেন থেকে লাফাতে দেখেনি কেন? আরে ওই দাঁড়িয়েওয়ালা ওখানে বাজি ফাটিয়েছিল না ওদের সরানোর জন্য। এগুলো সব সচিন আর ওই লোকটার প্ল্যান ছিল। হ্যালো, ওকে, থ্যাংক ইউ স্যার। সচিনের ওই গার্লফ্রেন্ড দীপ্তি যে সিঙ্গাপুরে থাকে, ওর নাম্বার পেয়ে গেছি। সচিন কি হয়েছে ওর? ও ঠিক আছে তো? দীপ্তির একটা কথা বলো, শেষবারের মতন সচিনের সঙ্গে তুমি কবে কথা বলেছিলে? 2 দিন আগে। 2 দিন আগে? কিন্তু সচিনের ওয়াইফ তো আমাদের বলেছে তোমাদের দুজনের সম্পর্ক ভেঙে গেছে। না, হয়তো ওর বউকে এটা বলেনি যে ও আমার সাথে মিট করতে সিঙ্গাপুরে আসছে। আচ্ছা, সচিনের কবে আসার কথা সিঙ্গাপুরে? 1 সপ্তাহ বাদে। আচ্ছা, আর কি কি কথা হয়েছে তোমার সঙ্গে 2 দিন আগে? ও বলছিল যে ও অনেক টাকা পেতে চলেছে আর তারপর আমরা দুজনে নতুন জীবন শুরু করতে পারি। কিন্তু আপনার এইসব প্রশ্ন, সচিন ঠিক আছে তো? ভয় পেও না, সচিনের কিছু হবে না। আর যদি দরকার পড়ে আমরা আবার তোমায় ফোন করব। থ্যাংক ইউ। আচ্ছা, দীপ্তি আবার যুক্ত নয় তো এই প্ল্যানের সঙ্গে, এই সমস্ত ষড়যন্ত্রের সঙ্গে? রবি, একটা কাজ করো, সিঙ্গাপুর পুলিশকে পুরো ডিটেলস জানিয়ে দাও আর বলো যে ওরা এই দীপ্তির উপর যেন নজর রাখে। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ, সচিনের ওয়াইফের সঙ্গে কথা বলছেন, ও তো বললো যে সচিনের পাসপোর্ট বাড়িতেই আছে। কি? সচিনের পাসপোর্ট বাড়িতে? আর সচিন সিঙ্গাপুর যাওয়ার জন্য প্ল্যান করছে? এটা আবার হয়নি তো যে সচিন নকল পাসপোর্ট বানিয়েছে? নকল পাসপোর্ট? আচ্ছা, আমাদের ওই ঘেটু আছে না, ও কিন্তু নকল পাসপোর্টের ব্যাপারে অনেক কিছু জানে। ঠিক, একটা কাজ করো, পঙ্কজকে বলো যে সচিনের ফটো নিয়ে যেন ঘেটুর সঙ্গে দেখা করে। হ্যাঁ, ইয়েস স্যার। আরও একটা কথা স্যার, স্যার সচিন যদি প্লেন টেক অফ হওয়ার আগে প্লেন থেকে ঝাঁপ দিয়ে থাকে, তাহলে প্লেনটা ওড়াচ্ছিল কে? আর যখন ও প্লেন থেকে ঝাঁপ দিল তখন এই মদন, অঙ্কুর আর সুমিত এরা চিৎকার চেঁচামেচি করলো না কেন? চুপচাপ বসেছিল কেন? বস, প্লেন থেকে পড়ে গেলে এরকম সুযোগ পাবে কি করে? এরা 3 জনেই তো অজ্ঞান ছিল। কিন্তু স্যার, এরা জ্ঞানটা হারালো কিভাবে? পূর্বে এদের 3 জনের পেটের মধ্যে ব্ল্যাক কফি ছিল, আর এই ব্ল্যাক কফিতেই নেশাদ্রব্য মেশানো ছিল। কি? ব্ল্যাক কফির সঙ্গে নেশার ওষুধ? আই এম বলবেন আপনার কফি, থ্যাংক ইউ। তাহলে নিশ্চয়ই এটা সচিনের প্ল্যানের পার্ট ছিল। স্যার, একটা প্রশ্নের উত্তর এখনো পাইনি। বিনা পাইলট নিয়ে প্লেনটা উড়লো কিভাবে? এর উত্তর হলো ইউএএস। ইউএএস, আনইন্টারাপ্টেবল অটো পাইলট সিস্টেম। এই প্রোগ্রাম দিয়ে মাটিতে থেকে আকাশে ওড়া প্লেনকে কন্ট্রোল করা যায় স্যার, যে কোনো জায়গা থেকে। হ্যাঁ স্যার, আমরা এই ফরেন্সিক ল্যাবে দাঁড়িয়েও যে প্লেনটা আকাশে উঠছে তাকে কন্ট্রোল করতে পারি। এই প্রোগ্রামটা এই জন্যই বানানো হয় যে আকাশে ওড়ার সময় প্লেনে যদি কোনো ইমার্জেন্সি হয় বা কোনোভাবে প্লেন হাইজ্যাকও হয়ে যায়, তাহলে তার কন্ট্রোল যেন নিচে থাকা লোকেদের হাতে থাকে। তার মানে প্লেনের ককপিটের কন্ট্রোল তার হাতে থাকবে যার হাতে রিমোট আছে। হ্যাঁ স্যার, আর যার কাছে রিমোট কন্ট্রোলটা ছিল সেই প্লেনটা ক্র্যাশ করিয়েছে সমুদ্রে। রিমোট কন্ট্রোলের লক্ষণই 1 কফিতে নেশার ওষুধ।
যদি একবার আমরা জানতে পারি না যে ওই ব্ল্যাক কফিতে নেশার ওষুধ কে মিশিয়েছিল আর কে খাইয়েছিল, তাহলে বুঝে নাও রিমোট কন্ট্রোলের খুনির কাছেও আমরা পৌঁছে যাব। রিমোট কন্ট্রোল। ব্ল্যাক কফি? স্যার মদন তো ব্ল্যাক কফি খেতেন না, ওনার হাই ব্লাড প্রেশার ছিল। আর স্যার আমিও তো সুমিতকে কোনো ব্ল্যাক কফি দিইনি, কারণ ও যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখন আমিও বাড়ি ছিলাম না। দেখুন, আমরা ওই তিনজনের পেট থেকেই ব্ল্যাক কফি পেয়েছি, যে সেই নেশার ওষুধ মিশিয়েছিল। আর আপনারা বলছেন যে আপনারা কেউ নিজেদের স্বামীকে ব্ল্যাক কফি খাওয়াননি। হতে পারে অন্য কেউ ওনাদের ব্ল্যাক কফি খাইয়েছিল, বা হতে পারে বাইরে যেখানে গিয়েছিল সেখানে খেয়েছিল। কোথাও গিয়েছিল কি? হ্যাঁ স্যার, ওকে আমাদের ড্রাইভার এয়ারপোর্টে ছাড়তে গেছিল। তাহলে হতে পারে যে ও বাইরে কোথাও কফি খেয়েছে, তাহলে ড্রাইভার জানতে পারে। রবি, ওকে একবার ডাকুন তো, কোথায় আছে ও? স্যার যবে এই ঘটনা ঘটেছে তবে থেকে ও কাজে আসছে না, ও আমার ফোনও তুলছে না। তার মানে অভিজিৎ, এই রবি কাল থেকে উধাও। সরিয়ান প্লিজ, একটু দেখি তো কি হয়েছে এখানে। দেখুন স্যার, এখানে খুব বন্ধ আসছে, আর এক্ষুনি পুলিশকে ফোন করেছিলেন কিন্তু এখনো কেউ আসেনি। আমরা সিআইডি থেকে। স্যার আরও একটা খুন। চলে আয়। Just follow me. পঙ্কজ, চুপচাপ আমার পেছন পেছন চলতে থাকবি যতক্ষণ আমি এখানে আছি। তোর ঘাবড়ানোর কোনো দরকার নেই। এই যে ঘেটু, আমি না ভয় পাই না, আমি একজন সিআইডি অফিসার। চুপচাপ চল, follow me. ওদিকে চল। চলে আয়, পঙ্কজ। কি বন্ধু, শুনেছি তুমি খুব সুন্দর পাসপোর্ট বানাও। কে বললো? আমার একটা বন্ধু বলেছে। বন্ধু? কে বন্ধু? না, আমি চিনি না একে। এ তোমার বন্ধু? তোমার কোনো সন্দেহ আছে? খুব ভালো করে চিনি আমি একে। এর পাসপোর্টও রেডি হয়ে পড়ে আছে আমার কাছে। আরে বাহ, তাহলে তো আমার পাসপোর্ট হয়ে যাবে, তাই না? হয়ে যাবে, কিন্তু দুটো পেটি লাগবে। আরে দেবো তো 2 পেটি। বলো না কি চাই, আম চাই না 2 পেটি আপেল চাই, বলো কি চাই? এ শালা, 2 পেটি মানে 2 লাখ। 2 লাখ? 2 লাখ? চল এটা বল, তোর নাম কি লিখবো পাসপোর্টে? সাব ইন্সপেক্টর পঙ্কজ, সিআইডি। সিআইডি? হ্যাঁ, সিআইডি। আরে আরে আরে, আমি কি করেছি তোমার? শুধু তোরই নয়, যত নকল পাসপোর্ট বানায় সব ধান্দা বন্ধ হয়ে গেছে। যে যে প্রশ্নগুলো আমি করব সব কটা সত্যি সত্যি উত্তর দিবি, না হলে 2 লাখ বার উদ্বাস করাবো, বুঝেছিস? জিজ্ঞেস করো কি করবার আছে। এর নকল পাসপোর্ট নিতে কখন আসবে? জানি না। জানিস না? আজ সন্ধ্যাবেলা। দেখলে পঙ্কজ, খেঁচুর কামান। স্যার রবির ঘর থেকে যে বোতলটা পাওয়া গেছে ওখানে ওই নেশার ওষুধটা আছে যেটা সালুনকে স্যার ব্ল্যাক কফিতে পেয়েছিল। ওই রবি ছাড়া আর কারোর আঙুলের ছাপ পেয়েছিলে ওই বটলে? হ্যাঁ স্যার, রণদ্বীপের।
এই রণদীপ বিরোধে এসে চেঁচিয়ে চেঁচিয়ে নিজেকে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে চাইছিল না? প্রথমে রবিকে ব্যবহার করে খুন করানোর জন্য, তারপর রবিকেই মেরে ফেলে। স্যার আমি রণদীপকে অনেকবার ফোনে ট্রাই করেছি কিন্তু ওর ফোন বন্ধ আসছে। একবার এই সুচিরকে যদি আমরা পাই না, ওই আমাদের পৌঁছে দেবে রণদীপের কাছে। সন্ধ্যেবেলায় তো আসছে নিজের নকল পাসপোর্ট নেওয়ার জন্য। আমার পাসপোর্ট রেডি আছে? হ্যাঁ, তুমি এক কাজ করো, তোমার পাসপোর্ট ওর থেকে নিয়ে নাও, ওর কাছে আছে। আরে ভাই তাড়াতাড়ি করো, আমার কাছে বেশি সময় নেই। সত্যি বলেছিস তুই, তোর কাছে তো একদম সময় নেই। বাস এই ফটোটা চিপকে দি। এটা কি ধরনের মজা? মজা নয়, এটা সিআইডির উপহার। সিআইডি? বল ওই প্লেন ক্র্যাশটা কি করে করেছিলি তুই? সিআইডি থেকে পালিয়ে টেক অফ করা তো সহজ নয়। ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হয় অপরাধীদের। টাকার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। এই কাজের জন্য আমার 50 লাখ টাকা দেওয়া হয়েছিল, কিন্তু কিন্তু আমি জানতাম না যে স্যার ওরা মারা যাবে। তোকে টাকা কে দিয়েছিল সেটা বল। স্যার স্যার আমি জানি না স্যার, আমি শুধু একবার কথা বলেছিলাম ওর সাথে। পঙ্কজ, ইন্টারনেটে ভালো করে দেখো এই রণদীপের কোনো ইন্টারভিউ পাওয়া যায় কিনা। স্যার পেয়ে গেছি। আমি আমার সাফল্যের সব কৃতিত্ব আমার কঠোর পরিশ্রম আর না হারা মনোভাবকে দেব। এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব। আমি কোথায় ছিলাম আর কোথায় এসে পৌঁছেছি। স্যার স্যার এটা ওনারই আওয়াজ স্যার, আমি শিওর এটা ওনারই। গলার স্বর রণদীপের আর ওই শিশিতে আঙুলের ছাপ রণদীপের। রণদীপ স্যার সামনে গিয়ে রাইটে। স্যার এই রণদীপের ফোন তো অফ বলছে, ওর লোকেশন কি করে ট্র্যাক করবো? আরে ফোন বন্ধ তো কি হয়েছে পঙ্কজ? ওর ভিডিওটায় মনে আছে? ওই ভিডিওটার মধ্যে ওর হাতে একটা ব্রেসলেট পড়েছিল। আমি ওই ইন্টারভিউ দ্বিতীয়বার চেক করেছিলাম। কিন্তু স্যার ব্রেসলেট দিয়ে লোকেশন কি করে ট্র্যাক করবো? পঙ্কজ, ওটা কোনো অর্ডিনারি ব্রেসলেট নয়। ওই ব্রেসলেটে জিপিএস ট্র্যাকিং লাগানো আছে। আর এরকম ব্রেসলেট বেশিরভাগ টাইপ 1 ডায়াবেটিসের লোকেরাই পড়ে। ব্রেসলেটে জিপিএস থাকে স্যার? হ্যাঁ, তার কারণ হলো যে ওর শরীর যদি কোনো সময় খারাপ হয়ে যায় বা ওর মাথা ঘুরে যায়, তাহলে ওর পরিবারের লোকেরা জিপিএস এর সাহায্যকে সহজেই ট্র্যাক করতে পারবে। কিন্তু স্যার এই জিপিএস বলছে রণদীপ কুন্ডু বাড়িতে আছে। স্যার এখানেই কোথাও হবে, এইখানে। এইদিকে স্যার। স্যার এখানেই কোথাও হবে। ওর হার্ট রেট ক্রমশ কমে আসছে। হার্ট রেট ক্রমশ কমে যাচ্ছে, এদিকেই ও কোথাও আছে। দাঁড়া দাঁড়া, এই মাটিটা অন্যরকম মনে হচ্ছে কেন? এই মাটির নিচে এমন নেই তো? হতে পারে। মাই গড, বেঁচে আছে? স্যার
আমরা তো ভেবেছিলাম যে এই লোকটাই খুনি, কিন্তু এখন দেখছি ওই তো মারা যাচ্ছিল। স্যার, আমার মনে হয় না রবির খুন রণদীপ করেছে বলে, কারণ ব্যুরো থেকে বেরোনোর পরে ওর ব্রেসলেটের লোকেশন এখানটাই ছিল, ও অন্য কোথাও যায়নি। তার মানে যে শচীনকে টাকা দিয়েছিল সে রণদীপ ছিল না, অন্য কেউ ছিল। কিন্তু স্যার, ভয়েস তো ওরই ছিল, গলার আওয়াজ তো ওরই ছিল। পুরোই আওয়াজ চেঞ্জ করে কথা বলা কোনো ব্যাপার না। আর আজকাল স্যার এমন এমন মোবাইলের অ্যাপ এসছে যার সাহায্যে যে কেউ যে কোনো আওয়াজে কথা বলতে পারে। কিন্তু কে সে যে রণদীপকে ফাঁসানোর চেষ্টা করেছিল? সে কে ছিল যে কিনা নিজের ভয়েস চেঞ্জ করার অ্যাপ ইউজ করেছিল? হ্যাঁ, চিয়ার্স চিয়ার্স। আসুন আসুন আসুন। অভিনন্দন আপনাকে। অভিনন্দন? কিসের জন্য? ওই অ্যাপের জন্য। ওই অ্যাপ যেটা আপনাদের কোম্পানি বানিয়েছে, যেটা দিয়ে যে কোনো মানুষ তার নিজের ভয়েস চেঞ্জ করতে পারে। মানে? হ্যাঁ, একবার শুনবেন? তোমাকে তোমার অপরাধের জন্য এবার জেলে যেতে হবে। তোমার অপরাধের জন্য এবার জেলে যেতে হবে। এটা কি ধরনের মজা? এটা মজা নয়। এই ডিভাইস দিয়ে তুমি রণদীপকে ফাঁসানোর চেষ্টা করেছিলে, তাই না? পুরবি, অ্যারেস্ট করো একে। চলুন ম্যাডাম। এত কিসের তারা আছে সিআইডি? একটু ওদিকে তো তাকান। এই, ছেড়ে দাও ওকে। বোকামি করো না। এই, ছেড়ে দাও এদের। মাই গড, তাড়াতাড়ি ওঠো। গুডবাই সিআইডি। ওয়েল ডান গার্লস, আজ পর্যন্ত বড় বড় অপরাধী যেটা করতে পারেনি সেটা আমরা করে দেখিয়েছি। সিআইডি তো পাগল হয়ে গেছে মনে হয়। আরে ওসব তো ঠিক আছে, কিন্তু আমরা যাব কোথায়? অরিজিনাল প্ল্যান তো আমরা ভেস্তে ফেলেছি। ভেবে দেখি, কোনো না কোনো রাস্তা তো পেয়েই যাবো। আরে কি করছিস? কিরকম ভাবে প্লে করাচ্ছিস তুই? আরে আমি চালাচ্ছি না রে। তুমি তো বলেছিলে যে তুমি প্লেন চালাতে পারো। আরে আমি এটা করছি না রে, নিজে থেকে হচ্ছে। ও নো, প্লেন তো নিচে যাচ্ছে। মনে হচ্ছে আমাদের ইউএস টেকনোলজি কেউ জানতে পেরে গেছে নাকি? কিন্তু কি করে? আসুন। যে দেশে মহিলারা স্বামীর দীর্ঘ জীবনের জন্য ব্রত রাখেন, সেখানে আপনারা তিনজন মিলে আপনাদের স্বামীদের খুন করে দিলেন। নিশ্চয়ই কোনো উপযুক্ত কারণ ছিল এর। হ্যাঁ, কারণ ছিল।
আমাদের হাজবেন্ডরাও ধোয়া তুলসী পাতা ছিল না। হ্যাঁ, লোকেদের কাছে তো এমন দেখাতো যে ওরা আমাদের খুব ভালোবাসে, কিন্তু বাড়িতে কিছু অন্য গল্প হতো। না আমরা কোনো ভালোবাসা পেলাম আর না কোনো সম্মান। অঙ্কুর তো কতবার রিয়ার উপর হাতও তুলেছিল, হসপিটালে ভর্তি হতে হয়েছিল ওকে। এইসব থেকে বিরক্ত হয়ে আমরা আমাদের স্বামীদের কল করে হুমকি দিচ্ছিলাম। আর ভাবলাম সুযোগ ভালো আছে, তাই আমরা ওদের মেরে ফেললাম। আর ভাগ্য দেখুন, রণদীপ রবির কাছে গিয়েছিল ওই অজ্ঞান হওয়ার ওষুধ নিয়ে, যাতে আমাদের স্বামী মিটিংয়ে পৌঁছতেই না পারে। আর এই ব্যাপারটাও আমাদের কাজে লেগে গেল। তাহলে রবির সততার সুযোগ দিয়েছো তুমি। তারপরে তোমরা রণদীপকে মাটিতে পুঁতে দিয়েছিলে, যাতে আমাদের মনে হয় ও অপরাধ করে পালিয়ে গেছে। খাঁচায় বন্দি পাখির মতো জীবন কাটানোর কোনো ইচ্ছে ছিল না। আমরা স্বাধীনভাবে শ্বাস নিতে চেয়েছিলাম। স্বাধীনভাবে শ্বাস নেওয়ার আরো কিছু পথ খোলা আছে ম্যাডাম। স্বামীকে খুন করা সব থেকে ভুল সিদ্ধান্ত। এটা ঠিক করতে যদি স্বামীর কাছ থেকে সরে যেতে, কিন্তু না, তোমরা তিনজন এমন রাস্তা বেছে নিয়েছো যে রাস্তা তোমাদের অন্ধকারে নিয়ে যাবে, আর সেটাও জেলের গড়াদের পেছনে।